আমাদের আজকের গল্প মাসুদ রানা সিরিজের সেই ওশেন প্রথম খণ্ড। লিখেছেন লেখক কাজী আনোয়ার হোসেন। প্রথম প্রকাশ নভেম্বর 1979 সাল। পার্ট 4। রানার অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করে প্রথম দিকে ঘাবড়ে গিয়েছিল মনিকা। কাজের ফাঁকে কি এক গভীর চিন্তায় ডুবে থাকে সে। কখনো অস্থিরভাবে পায়চারি করে। আড়াল থেকে একবার দেখে ফেলেছে মনিকা। প্রচণ্ড অক্রোশে হিংস্র হয়ে উঠেছিল রানার মুখের চেহারা। ধুম করে টেবিলে ঘুষি মেরে বিড়বিড় করে বলছিল, তোমার রক্ত পান করতে পারলে আমার শান্তি হতো। খেয়ে দে তাজা থাকো হোসেন, আমি আসছি। কথা প্রায় বলেই না রানা। একবারও তাকে হাসতে দেখেনি মনিকা। ভয়ে ভয়ে একবার জিজ্ঞেস করেছিল সে, ঠিক কি করতে চাইছো তুমি রানা? আমার জীবনে উসেন একটা সমস্যা, উপড়ে ফেলতে চাই। এর বেশি কিছু বলেনিও। 4 তারিখ রাতে শেষ হলো কাজ। হাফ ছেড়ে বাঁচল দুজন, কিন্তু সন্তুষ্ট হতে পারেনি রানা। উসেন সম্পর্কে বিশেষ নতুন কিছু জানতে পারেনিও। ইউনিয়ন কোর্টসের কাপড় সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানতে হলে লন্ডনে যেতে হবে ওকে। যাওয়ার ব্যবস্থা আগেই করা হয়েছে। ম্যাটাফ্যানকে দিয়ে আজ রাতের লন্ডন ফ্লাইটের টিকিট বুক করানো হয়েছে। প্যাসেঞ্জার হিসেবে ছদ্মনাম ব্যবহার করেছ শান্তিনো ভ্যালেন্টি, একজন ইটালিয়ান ট্যুরিস্ট হিসেবে লন্ডনে যাচ্ছে। লন্ডনে কোনো হোটেলে উঠবে না রানা। চিঠির মাধ্যমে লন্ডনের একটা এজেন্সির সাহায্যে প্যাডিংটনের ফ্যারেড স্ট্রিটের একটা ছোট্ট একতলা বাড়ি ভাড়া নিয়েছে। এই রোম থেকে চিঠি পাঠিয়ে আরও একটা কাজ সেরে রেখেছে। রয়্যাল লাইব্রেরি সহ লন্ডনের বেশ কয়েকটা বড় লাইব্রেরিকে অনুরোধ করেছে লন্ডনে ওর সদ্য ভাড়া নেওয়া বাড়ির ঠিকানায় তারা যেন পৃথিবী কুখ্যাত গুপ্ত সংগঠনগুলো সম্পর্কে সম্ভাব্য সমস্ত বইপত্র পাঠিয়ে দেয়। প্রত্যেক লাইব্রেরির নামে বইপত্রের দাম হিসেবে কিছু কিছু টাকা চেকের মাধ্যমে পাঠিয়ে দিয়েছে ও। 4 তারিখ রাত 11টায় লন্ডন এয়ারপোর্টে নামলো রানা। ট্যাক্সি নিয়ে সোজা চলে গেল প্যাডিংটন এলাকার প্যারেড স্ট্রিটে ভাড়া করা সেই বাড়িতে। ট্যাক্সি ছেড়ে দিয়ে বাড়িটার গেটের পাশে লেটার বক্সের সামনে দাঁড়ালো রানা। ফকর দিয়ে ভেতরে হাত ঢুকাতেই চাবির গোছাটা পাওয়া গেল। ছোট্ট বাড়িটা হালকা কিন্তু দামি আসবাবপত্রে ছিমছামভাবে সাজানো। পরদিন সকালের ডাকেই অধিকাংশ লাইব্রেরি থেকে পত্রপত্রিকা এসে পৌঁছল। টেলিফোন ব্যবহার করে নিত্য ব্যবহার্য জিনিসপত্র সব আনিয়ে নিল রানা স্থানীয় একটা ডিপার্টমেন্টাল স্টোরে থেকে। মাছ ধরার জন্য হুইল, রড ও আর্টিফিশিয়াল বেইটের একটা দামি সিট এবং আনুষঙ্গিক আরও কিছু জিনিসও আনালো। প্রতিবেশীদের কেউ কেউ নতুন ভাড়াটের সাথে পরিচয় করতে এলে রানা তাদেরকে কথা প্রসঙ্গে জানিয়ে দিল কয়েকদিনের মধ্যেই আইসল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবে সে। উদ্দেশ্য মৎস্য শিকার। লন্ডনের এই বাড়িটা ছেড়ে প্রথম দিকে প্রায় বেরোলই না রানা। একটানা কদিন পড়াশোনা করে ইউনিয়ন কোর্টস এবং তার কাপড় সম্পর্কে যা কিছু জানল সে সব স্মৃতির মধ্যে গেঁথে রাখলো সযত্নে, প্রয়োজনের মুহূর্তটিতে যাতে মনে পড়ে যায়। কিন্তু বিষয় দুটো নিয়ে এত পড়াশোনা করেও অদৃশ্য হবার পর থেকে যে প্রশ্নের উত্তর সে খুঁজছে তার কোনো হদিস পায়নিও। সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ পেরিয়ে গেল, কিন্তু এখনও ঠিক করতে পারেনি আঘাতটা কখন, কোথায় এবং কীভাবে হানবে ও। সবশেষে 10 তারিখ সকাল নোটবুকটা নিয়ে বসল ও। গত 14-15 দিন ধরে যা পড়াশোনা করেছে তার সারাংশ এতে টোকা আছে। গভীর মনোযোগের সাথে নোটবুকের পাতাগুলো পড়তে পড়তে বিদ্যুৎ চমকের মতো একটা তারিখের কথা মনে পড়ে গেল ওর। সাথে সাথে পানির মতো সহজ উত্তরটা ধরা দিল ওর মগজে। এতগুলো দিন নষ্ট হবার আগেই কেন এত সহজ একটা ব্যাপার ওর মাথায় আসেনি ভেবে নিজেকে একটু তিরস্কার করল। কিন্তু উত্তরটা পাবার আনন্দে নিজেকে মাপও করে দিল সাথে সাথে। প্রতি বছর অন্তত একটা দিন ইউনিয়ন কোর্টসের কাপুকে জনসম্মুখে বের হতেই হবে। খারাপ আবহাওয়া থাকুক, শারীরিক অসুস্থতা হোক, ভয়ঙ্কর ব্যক্তিগত বিপদের ঝুঁকি থাকুক, সেদিন কাপুকে
লোকারণ্য একটা অনুষ্ঠানে আসতেই হবে। গত ৩০০ বছরে প্রায় ১০০ কাপু এই অলঙ্ঘনীয় নিয়ম পালন করে এসেছে, ব্যতিক্রমের কোনো দৃষ্টান্ত নেই। এরপর রানার প্রস্তুতি পর্বে যুক্ত হলো প্র্যাকটিক্যাল প্ল্যানিং এবং গ্রাউন্ড ওয়ার্ক। কখন, কোথায়, একই সাথে উত্তর পাওয়া গেছে দুটো প্রশ্নের। এবার তৃতীয়, শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজছে রানা। কিভাবে? বিদ্যুৎ চমকের মতো কোনো ধারণা হঠাৎ মাথায় এসে পড়বে এরকম কিছু আশা করা এক্ষেত্রে বৃথা। বিছানায় চিত হয়ে শুয়ে ঘন্টার পর ঘন্টা সিলিংয়ের দিকে তাকিয়ে একের পর এক সুরুট পুড়িয়ে ছাই করেছে রানা। ফ্লাস্ক ভর্তি উত্তপ্ত কফি শেষ করেছে আর ভাবনা চিন্তা করছে। এক এক করে কয়েক ডজন পদ্ধতির কথা ভাবলো, খুঁটিয়ে বিচার করলো প্রত্যেকটি, তারপর এক এক করে বাতিল করে দিল সবগুলো। বাতিল করলো বটে, প্রতিটি পদ্ধতির পছন্দসই কিছু অংশ কাজে লাগবে ভেবে মনের এক ধারের একটা কুঠুরিতে জমা করে রাখলো। সেই ক্ষুদ্র অংশগুলো জোড়া লাগিয়ে তার সাথে আরও কিছু যোগ করে শেষ পর্যন্ত নিটোল একটা প্ল্যান তৈরি করে ফেলল। নানান দিক থেকে ঘুরিয়ে ফিরিয়ে প্ল্যানটা নিয়ে ভাবলো, কোনো খুঁত পেল না কোথাও। গোটা ব্যাপারটা খাপে খাপে মিলে যাচ্ছে। কখন, কোথায়, কিভাবে উত্তর মিলে গেছে ৩ প্রশ্নেরই। উফ, স্বস্তির একটা হাঁপ ছাড়ল রানা, কিন্তু পরবর্তী চমকে উঠল। ধীরে ধীরে কালো হয়ে গেল মুখের চেহারা। মনে পড়ে গেছে রক্তাক্ত ঘিলটিমিয়ার চেহারাটা। হুড়মুড় করে ফিরে এলো কত দিনের কত কি রাজ্যের স্মৃতি। শেষ পর্যন্ত কি হয়েছে কিছুই জানা নেই ওর। বেঁচে আছে গিল্টিমিয়া? মনে হয় না। বড় দুর্বল শরীর তার। পরক্ষণে ভাবল, মার খাওয়া শরীর, বেঁচে যেতেও পারে। হঠাৎ লজ্জা পেল রানা, নিজেকে শাসালো। এই কি হচ্ছে? ভাবাবেগে আক্রান্ত হচ্ছ কেন? ভিজে চোখের 2 কোণ মুছল রানা। ঢাকা ছাড়ার পর থেকে গিল্টিমিয়া সম্পর্কে কোনো রকম ভাবনা চিন্তার অবকাশ দেয়নি সে নিজেকে। কারণ গিল্টিমিয়ার সূত্র ধরে মনে পড়বে সালমার কথা, মনে পড়বে সালমার প্রেমিকের কথা। তাতে মন খারাপ হয়ে যাবে, দুর্বল হয়ে পড়বেও, কাজে ব্যাঘাত সৃষ্টি হবে। নিজেকে ভাবাবেগ মুক্ত রাখার স্বার্থেই মন থেকে ওদের কথা মুছে ফেলতে চেষ্টা করছে ও। অতি কষ্টে নিজেকে সামলালো রানা। ধীরে ধীরে চেহারা বদলাচ্ছে আবার ওর। দৃঢ় প্রতিজ্ঞার ছাপ ফুটে উঠল মুখে, চোখ দুটো নিষ্পলক। সাদা দেওয়ালের গায়ে নিবদ্ধ, হাত দুটো আপনা আপনি মুষ্টিবদ্ধ হয়ে গেছে। টকটক লাল মুখের রং। ধীরে ধীরে মৌন একটা আক্রোশ ফুটে উঠল 2 চোখের দৃষ্টিতে। বিড়বিড় করে বলল রানা, যত নিরাপদেই তুমি থাকো সেন, আমি আসছি। কাপু হোসেন সম্পর্কে এক চুল ভুল ধারণা নেই রানার। বর্তমান বিশ্বের সবচেয়ে নিরাপদ ব্যক্তি এখন সে। আমেরিকার নিহত প্রেসিডেন্ট জন এফ কেনেডির নিরাপত্তা পহরা প্রায় নিখোঁজ ছিল, কিন্তু পুরোপুরি নিখোঁজ ছিল না। সেই সামান্য একটু ক্ষতির কারণেই 1963 সালে সাধারণ এক আত্মাই ডালাসে তাকে খুন করতে সমর্থ হয়। ইউনিয়ন কর্পস এই সম্পর্কে পূর্ণ সজাগ। প্রাপ্ত তথ্যে তার প্রমাণ পাওয়া যায়। আত্মাইয়ের হাতে নিহত বিশ্বের সমস্ত রাষ্ট্রপ্রধানদের নিরাপত্তা প্রহরা সম্পর্কে যা কিছু জানার সবই জানা আছে কাপু সেনের ব্যক্তিগত দেহরক্ষীদের। শুধু তাই নয়, বর্তমান বিশ্বের জীবিত রাষ্ট্রপ্রধানদের সর্বশেষ নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে খোঁজ খবর পায় তারা, এবং যেটা নিখুঁত বলে মনে হয় সেটাকে ঔষেনের নিরাপত্তা ব্যবস্থার মধ্যে যোগ করে নিতে মুহূর্তমাত্র দেরি করে না। আরেকটা ব্যাপারে রানা সচেতন, তা হলো ব্যক্তিগত দেহরক্ষী বাহিনী ছাড়াও ঔষেনকে সম্ভাব্য আত্মায়ের বুলেট থেকে রক্ষা করার জন্য ফ্রেঞ্চ পুলিশ, ডিটেকটিভ ব্রাঞ্চ, সিক্রেট সার্ভিস, মিলিটারি ইন্টেলিজেন্স সদা প্রস্তুত হয়ে আছে। বিস্ময়কর এবং অবিশ্বাস্য শোনালেও এই তথ্যের মধ্যে এক বিন্দু অতিরঞ্জন নেই যে ফ্রান্সের প্রেসিডেন্ট জিস্কার দেস্তার নিরাপত্তা প্রহরার চেয়ে কয়েকশো গুণ কড়া প্রহরার ব্যবস্থা রয়েছে কাপু হোসেনের। কারণটা সহজেই অনুমেয়। সূত্র সংখ্যা সীমা নেই কাপুর। কেবল বাইরে নয়, ঘরেও রয়েছে তার শত্রু। যে কোনো সুস্থ মস্তিষ্ক মানুষের মনে হবে এই যখন পরিস্থিতি, হোসেনকে হত্যা করার পরিকল্পনা পাগল ছাড়া আর কেউ করবে না, এবং সেই পাগলের একমাত্র পরিণতি মৃত্যু।
কিন্তু নিজেকে রানা পাগল বলেও মনে করছে না। মরতেও রয়েছে ওর ঘোর আপত্তি। ও ভরসা করছে পরিস্থিতির অনুকূল দিকটার উপর। এই অনুকূল দিকটাকে দুভাগে ভাগ করে নিয়েছ। এক, ওর মস্তিষ্ক, ওর অস্তিত্ব এবং উদ্দেশ্য সম্পর্কে ইউনিয়ন কোর্স কিছুই জানে না। দুই, নির্বাচিত দিনে ক্ষমতার গর্বে গর্বিত শক্তিমদ কাপু কয়েক শতাব্দীর রীতি অনুযায়ী নিরাপদ দুর্গ ছেড়ে কয়েক মিনিটের জন্য হলেও বাইরে বেরিয়ে আসবে, বিপদের যত বড় ঝুঁকি থাকুক না কেন। ক্যাস্ট্রাপ কোপেনহেগেন থেকে আগত সার্স এর প্রকাণ্ড যাত্রীবাহী বিমানটা ধীরে ধীরে থামল লন্ডন এয়ারপোর্টের টার্মিনাল ভবনের সামনে। আরও কয়েক সেকেন্ড শোনা গেল ইঞ্জিনের বিকট গর্জন। তারপর আস্তে আস্তে তাও থেমে গেল। চাকা লাগানো সিঁড়ি দুটো ঠেলে নিয়ে যাচ্ছে বিমানবন্দর কর্মীরা। বিমানের দোরগোড়ায় সে দুটো লাগানো হলো। দরজা খুলে হাসি মুখে বেরিয়ে এলো এয়ার হোস্টেস। সার বেঁধে বেরিয়ে আসছে আরোহীরা। এয়ার হোস্টেসের পাশ ঘেঁষে নামার সময় মুখস্থ বুলি শুনে সৌজন্যের মৃদু হাসি ফুটছে প্রত্যেকের মুখে। উঁচু অবজারভেশন টেরেসে এক মাথা সোনালি চুল নিয়ে দাঁড়িয়ে আছে স্বাস্থ্যবান সুবেশ এক ইটালিয়ান। গাঢ় রঙের চশমাটা ঠেলে কপালে তুলে দিল সে। চোখের সামনে একটা বিনকিওলার তুলল। এটা নিয়ে আজ 6টা বিমানের আরোহীদের দূর থেকে এভাবে লক্ষ্য করেছে শান্তিনো ভ্যালেন্টি ওরূপে রানা। অবজারভেশন টেরেসে আরও অনেক লোক অপেক্ষা করছে সদ্য আগত আরোহীদের মধ্যে থেকে নিজেদের আত্মীয় বন্ধুদের চিনে নেবার জন্য। রানার আচরণ তাই কারো মনে কোনো সন্দেহের উদ্রেক করছে না। একটু নিচু হয়ে বিমানের দরজা টপকে আলোয় বেরিয়ে এসে সিধে হলো 8 নম্বর আরোহী। লোকটাকে দেখেই শরীরের পেশিতে একটু টান পড়ল রানার। লোকটাকে অনুসরণ করে সিঁড়ির নিচে পর্যন্ত নেমে এলো ওর দৃষ্টি। পোশাক দেখে মনে হলো আরোহী ডেনমার্কের একজন ধর্মযাজক। ডগ কলার লাগানো গ্রে রঙের ক্ল্যারিক্যাল স্যুট পরনে, লোহায় ধরা মোর্চের মতো রং চুলের, মাঝারি করে ছাটা, কপাল থেকে পেছন দিকে পরিপাটিভাবে ব্রাশ করা। বয়স অনুমান করল রানা 22, তবে মুখের চেহারা সজীব আরও অল্প বয়স্ক মনে হচ্ছে। দীর্ঘদেহী, সরু কোমর, কাঁধ দুটো চড়া, প্রায় রানার মতোই কাঠামো শরীরের। আরও এরা পাসপোর্ট আর কাস্টমস ক্লিয়ারেন্সের জন্যে অ্যারাইভাল লাউঞ্জে লাইন দিচ্ছে। চোখ থেকে বিনকিওলার নামালো রানা। পাশ থেকে ব্রিফকেসটা তুলে নিয়ে খুলল। বিনকিওলারটা ব্রিফকেসে ভরে আবার বন্ধ করলো সেটা। তারপর শান্ত ভঙ্গিতে এগিয়ে গিয়ে কাচের দরজা ঠেলে বেরিয়ে এসে সিঁড়ি বেয়ে নামলো মেইন হলে। 15 মিনিট পর ড্যানিস পাদ্রি কাস্টমস হল থেকে বেরিয়ে এলো মেইন হলে। এক হাতে হ্যান্ডব্যাগ, অপর হাতে সুটকেস। তাকে রিসিভ করার জন্য কেউ আসেনি। সোজা হেঁটে এসে ব্যাংকের কাউন্টারে গিয়ে দাঁড়ালো সে চেক ভাঙাবার জন্যে। একটা বুক স্টলের দিকে পেছন ফিরে দাঁড়িয়ে আছে রানা। ব্রিফকেসটা পায়ের সামনে রেখে সামনে মেলে ধরেছে একটা দৈনিক পত্রিকা। পড়ছে না। রঙিন চশমার ভেতর দিয়ে তাকিয়ে আছে ড্যানিশ ধর্মযাজকের দিকে। ব্যাংক কাউন্টার থেকে সরে এসে মেইন হল থেকে বেরিয়ে যাচ্ছে লোকটা। কাগজটা ভাঁজ করে বগলের নিচে ঢুকিয়ে রাখলো রানা। ব্রিফকেসটা তুলে নিয়ে অনুসরণ করলো পাদ্রিকে। এয়ারপোর্ট ভবন থেকে বেরিয়ে সোজা ট্যাক্সি স্ট্যান্ডে চলে এলো লোকটা। তার পিঠ ঘেঁষে এগিয়ে গিয়ে একটা ওপেন স্পোর্টস মডেল গাড়ির সামনে দাঁড়ালো রানা। দরজা খুলে ব্যাক সিটে রাখলো ব্রিফকেসটা। উঠে বসলো ড্রাইভিং সিটে। গাড় ফেরাতে দেখলো একটা ট্যাক্সিতে চড়ছে পাদ্রি। ট্যাক্সিটা স্টার্ট নিল। নাক ঘুরিয়ে ছুটল কিংস ব্রিজের দিকে। অনুসরণ করছে রানা। হাফমুন স্ট্রিটের ছোট্ট কিন্তু সুদৃশ্য একটা হোটেলের সামনে থামলো ট্যাক্সি। সেটার পাশ ঘেঁষে ছুটে গেল স্পোর্টস কার। কয়েক মুহূর্ত পর কার্জন স্ট্রিটের মাঝামাঝি জায়গায় একটা পার্কিং লট দেখে গাড়ি থামালো রানা। ব্রিফকেস হাতে নিয়ে নামলো ও। পেছনের বুটে ব্রিফকেস রেখে তালা লাগিয়ে দিল। ছোট হোটেলটায় হেঁটে ফেরার পথে শেপার্ড মার্কেটের বুক শপ থেকে ইভিনিং স্ট্যান্ডার্ডের দুপুর সংস্করণ কিনল একটা।
হোটেলের রিসেপশন হলে পৌঁছতে 5 মিনিট লাগলো ওর। একটা চেয়ারে বসে খবরের কাগজ পড়ছে রানা। 25 মিনিট অপেক্ষা করতে হলো ওকে। তারপর সিঁড়ির মাথায় দেখতে পেল ড্যানিশ ধর্মযাজককে। নিচে নেমে এসে রিসেপশনিস্টের হাতে কামরার চাবি তুলে দিল সে। রিসেপশনিস্ট মেয়েটা একটা হুকে লাগিয়ে দিল চাবির রিংটা। চাবির গোছাটা দুলছে, ধীরে ধীরে থামলো সেটা। এখন ওরা পরিষ্কার পড়তে পারছে চাবির নম্বরটা 47। একটা দরজা দিয়ে বেরিয়ে রেস্তোরাঁয় গিয়ে ঢুকছে ধর্মযাজক। বসে আছে রানা। 1-2 করে আরও 5 মিনিট পেরিয়ে গেল। কাউন্টারের সামনে একজন গেস্টের সাথে কথা বলছে রিসেপশনিস্ট। গেস্ট লোকটা স্থানীয় একটা থিয়েটার হলের ঠিকানা, অনুষ্ঠান সূচি এবং অনুষ্ঠানের সময় জানতে চাইছে। তাকে অপেক্ষা করতে বলে মেয়েটা ভিতরের কামরায় চলে গেল তথ্য সংগ্রহ করতে। এই সুযোগে চেয়ার ছেড়ে দ্রুত সিঁড়ির দিকে এগোলো রানা। দোতলার 47 নম্বর কামরার সামনে দাঁড়িয়ে পকেট থেকে মাথার কাছে সামান্য একটু বাঁকানো এবং 2 ভাগ করা 2 ইঞ্চি লম্বা একটা ইস্পাতের টুকরো বের করলো সে। ফুটোয় সেটা ঢুকিয়ে এদিক ওদিক কভার ঘুরেতেই ক্লিক করে খুলে গেল তালা। কামরায় ঢুকেই বেড সাইড টেবিলের উপর পাসপোর্টটা দেখলো রানা। পাশেই মানিব্যাগ এবং ট্রাভেলার্স চেকের ফোল্ডার পড়ে রয়েছে। পাসপোর্টটা তুলে পকেটে ভরে নিয়ে 30 সেকেন্ডের মধ্যে করিডোরে বেরিয়ে এলো। টাকা পয়সা ছোঁয়নি। ও আশা করছে কিছুই চুরি যায়নি দেখে হোটেল ম্যানেজমেন্ট ধর্মযাজককে বোঝাবার চেষ্টা করবে পাসপোর্টটা সে অন্য কোথাও হারিয়েছে। ঘটল তাই। মাথা ভর্তি সোনালি চুল বিশিষ্ট দীর্ঘদেহী ইটালিয়ানকে ধর্মযাজকের কামরায় ঢুকতে বা বেরোতে দেখেনি কেউ। লাঞ্চ সেরে আধ ঘন্টা পর নিজের কামরায় ফিরল ধর্মযাজক, কিন্তু টেবিলে পাসপোর্ট আছে কি নেই তা সে লক্ষ্যই করল না। বিকেলে শহর দেখতে যাবার সময় হুঁশ হলো তার। কামরার সর্বত্র তন্ন তন্ন করে খোঁজার পরও যখন পাসপোর্টের কোনো হদিশ মিলল না, নিচে নেমে এসে ম্যানেজারকে সে জানালো ব্যাপারটা। ম্যানেজার সব শুনে বলল, টাকা পয়সা যখন সব ঠিক আছে তাহলে মনে করতে হবে কামরায় চোর ঢুকিনি, পাসপোর্ট আপনি অন্য কোথাও হারিয়ে এসেছেন, তাই হবে। আত্মভোলা পাদ্রী মনে মনে ভাবল। পরদিন সে এ ব্যাপারটা জানালো ড্যানিশ কনসুলেট জেনারেলকে। এখান থেকে তাকে কিছু ট্রাভেল ডকুমেন্টস দেওয়া হলো, যার সাহায্যে ভ্রমণ শেষ করে 15 দিন পর কোপেনহেগেন ফিরে যেতে পারবে সে। কনসুলেট জেনারেলের একজন কেরানি অভিযোগের খাতায় লিখল, কোপেনহেগেনের পাঁচতরফার ব্যানসন তার পাসপোর্ট হারিয়ে ফেলেছেন। ব্যাপারটা এখানেই মিটে গেল। সেদিন 14ই সেপ্টেম্বর। দুদিন পরই একই ধরনের আরেকটা ঘটনা ঘটল। এবার পাসপোর্ট হারালো একজন আমেরিকান ছাত্র। নিউ ইয়র্ক স্টেট থেকে একটা প্লেন নামলো হিথ্রো বিমানবন্দরে, থামলো এয়ারপোর্টের ওসেনিক বিল্ডিংয়ের সামনে। প্লেন থেকে নেমে কাস্টমসের ঝামেলা চুকিয়ে মেইন হলে ঢুকে সোজা সে আমেরিকান এক্সপ্রেস ব্যাংকের কাউন্টারে চলে এলো ট্রাভেলার্স চেক ভাঙাবার জন্য। নিয়ম অনুযায়ী পাসপোর্টটা বের করে কাউন্টারে রাখলো সে। চেক ভাঙিয়ে জ্যাকেটের ভিতরের পকেটে টাকাগুলো রাখলো। পাসপোর্টটা রাখলো চেইনওয়ালা একটা পাউচে। তারপর পাউচটা ছোট একটা হ্যান্ডব্যাগের বাইরের পকেটে ঢুকিয়ে দিল। কয়েক মিনিট পর একজন পোর্টারকে হাত ইশারায় ডাকার জন্যে হ্যান্ডব্যাগটা কাউন্টারের উপর রাখলো। এর 3 সেকেন্ড পর কাউন্টার থেকে সেটা ভোজবাজির মতো গায়েব হয়ে গেল। হক চকিয়ে গিয়ে ছাত্রটি পোর্টারকেই প্রথমে জানালো ব্যাপারটা। পোর্টার তাকে সাথে করে নিয়ে গেল প্যান আমেরিকান এনকোয়ারি ডেস্কে। ছাত্রটিকে উপদেশ খয়রাত করা হলো, নিকটতম টার্মিনাল সিকিউরিটি পুলিশ অফিসারের কাছে গিয়ে রিপোর্ট করো। ছাত্রটি তাই করলো। সিকিউরিটি অফিসার তাকে সাথে করে নিয়ে গেল একটা অফিসে। ভুলক্রমে নিজের মনে করে হ্যান্ডব্যাগটা নিয়ে যেতে পারে কেউ, এই ধারণার বশবর্তী হয়ে সিকিউরিটি পুলিশ তৎক্ষণাৎ একটা অনুসন্ধান চালাবার ব্যবস্থা করলো, কিন্তু তাতে কোনো ফলোদয় হলো না। খাতায় রিপোর্ট লেখা হলো একটা পাসপোর্ট চুরি গেছে। পকেট মারার ছিনতাইকারীদের দৌরাত্ম ইদানিং কী রকম বেড়েছে তা বর্ণনা করে দীর্ঘ এবং ব্যায়ামপুষ্ট শরীরের অধিকারী মার্কিন ছাত্রটির কাছে আন্তরিক ক্ষমা প্রার্থনা করা হলো। কর্তৃপক্ষের ক্ষমা প্রার্থনার বহর দেখে মুগ্ধ হয়ে ছাত্রটি মিছিমিছি স্বীকার করল যে হ্যাঁ,
এই ধরনের ঘটনার শিকার তার এক বন্ধুও একবার হয়েছিল গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশন নিউ ইয়র্কে। হ্যান্ডব্যাগ চুরি যাওয়ার ঘটনাটা নিছক রুটিন অনুযায়ী লন্ডন মেট্রোপলিটন পুলিশের সমস্ত ডিভিশনকে জানানো হলো, কিন্তু কয়েক সপ্তাহ পর যখন হ্যান্ডব্যাগ বা পাসপোর্ট কিছুরই হদিশ পাওয়া গেল না, সংশ্লিষ্ট সবাই বেমালুম ভুলে গেল ব্যাপারটা। এর মধ্যে মার্কিন ছাত্র স্মার্টি টোয়েন গ্রসবেনর স্কোয়ারে নিজেদের কনসুলেটে গিয়ে পাসপোর্ট চুরির ঘটনা জানিয়ে ট্রাভেল ডকুমেন্টস সংগ্রহ করে নিল। 1 মাস পরে স্কটল্যান্ড থেকে ফিরে এসে সে পাসপোর্ট ছাড়াই আমেরিকাগামী প্লেনে চড়তে পারবে। পাদ্রি ব্যানসন এবং ছাত্র টোয়েনের বয়সের ব্যবধান বিস্তর হলেও শারীরিক কাঠামো এবং চেহারাগত ব্যাপারে দুজনের মধ্যে মিল অনেক। দুজনই প্রায় 6 ফিট লম্বা, চড়া কাদের অধিকারী, সরু কোমর, চর্বিহীন সুঠাম শরীর, চোখের মণি কালো। এসব বিষয়ে এদের দুজনের সাথে প্রায় হুবহু মিল রয়েছে পাসপোর্ট চোর ইটালিয়ান স্যান্টিনো ভ্যালেন্টি ওরূপে মাসুদ রানার। তবে পাদ্রির বয়স 40, চুলের রং রে, সে গোল্ড রিমের চশমা ব্যবহার করে পড়াশোনার জন্য। আর স্মার্টি টোয়েনের বয়স 20, চুলের রং নারকেল ছোবড়ার মতো ব্রাউন, সবসময় মোটা রিমের চশমা ব্যবহার করে সে। প্যাডিংটনের প্যারেট স্ট্রিটের বাড়িতে বসে প্রচুর সময় নিয়ে পাসপোর্টের ফটো দুটো খুঁটিয়ে দেখে কি কি কিনতে হবে তার একটা তালিকা তৈরি করলো রানা। পরের দিনটা সম্পূর্ণ ব্যয় করলো কেনাকাটার কাজে। কসমেটিক্সের দোকানে টু মারতে হলো কয়েকবার, চশমার দোকানে যেতে হলো। ওয়েস্ট এন্ড এলাকার এমন একটা জেন্টস ক্লোদিং শপ খুঁজে বের করলো রানা। আমেরিকান টাইপের পোশাক তৈরির ব্যাপারে বিশেষজ্ঞ এবং আমেরিকা থেকে আমদানি করা পোশাক খুচরো বিক্রি করে। চশমার দোকান থেকে 2 জোড়া চশমা কিনল, একটা গোল্ড রিমের, অপরটি ভারী কালো প্রেমের। দুটোর জন্য ক্লিয়ার লেন্স নিল, আর এক সেট ব্লু টিন্টেড ক্লিয়ার ভিশন কন্ট্যাক্ট লেন্সও নিতে ভুলল না। পোশাকের দোকান থেকে কিনলো 1 জোড়া কালো চামড়ার স্নেকার, টি শার্ট, আন্ডারপ্যান্টস, অফ হোয়াইট স্ন্যাক্স, আকাশ নীল রঙের একটা নাইলন উইন্ড সিটার, সামনেটা জিপ আপ এবং কলার কাপ যথাক্রমে লাল এবং সাদা উলের, সব নিউ ইয়র্কের তৈরি। এরপর নিল ধর্মযাজকের সাদা শার্ট, তারকা খচিত ডগ কলার এবং কালো ভিব। শেষ 3টে থেকে অত্যন্ত সাবধানে প্রস্তুতকারক কোম্পানির লেবেল সরিয়ে পেল। দিনের শেষ 2টা মারল রানা সেলসির একটা পুরুষদের টুপি এবং উইগ এম্পোরিয়ামে। চুলের রং মিডিয়াম গ্রে এবং নারকেল ছোবড়ার মতো ব্রাউন করার জন্য বিশেষভাবে তৈরি 2 বোতল কলপ কিনল এখান থেকে। তরল কলপ চুলে লাগাবার জন্য ছোট সাইজের কয়েকটা হেয়ার ব্রাশও কিনে নিল। এরপর আমেরিকান পোশাকের কমপ্লিট সেট ছাড়া আর কোনো দোকান থেকে আর একটা জিনিসও কিনল নাও। পরদিন 18 সেপ্টেম্বর শান্তিনো ভ্যালেন্টির ছদ্মবেশ নিয়ে প্যাডিংটনের প্যারেড স্ট্রিটের বাড়িতে দৈনিক পত্রিকা লে ফিগারোর উপর চোখ বোলাচ্ছে রানা। মাঝে মধ্যে মৃদু চুমুক দিচ্ছে বাঁ হাতে ধরা স্কচ হুইস্কির গ্লাসে। ভেতরের পৃষ্ঠার ছোট্ট একটা হেডিংয়ের উপর চোখ পড়তে মৃদু কৌতূহলী হয়ে খবরটা পড়ল ও। খবরে বলা হয়েছে প্যারিসে পুলিশ জুডিশিয়ারি শাখা ব্রিগেড ক্রিমিনাল এর ডেপুটি চিফ কমিশনার হাইপোলাইট দুবে তার কোয়াইডি অরফেরেস অফিসে আচমকা হৃদযন্ত্র বিকল হয়ে অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে স্থানান্তরের সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কমিশনার হাইপোলাইটের আকস্মিক অন্তর্ধানের ফলে ব্রিগেড ক্রিমিনালের গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব কমিশনার ক্লড র্যাবোর উপর দেওয়া হয়েছে। এখন থেকে তিনি চিফ অব হোমিসাইড ডিভিশনের দায়িত্ব সহ এই নতুন দায়িত্ব পালন করবেন। প্যারিসের হোমিসাইড ডিভিশনের প্রধান পৌর ক্লড র্যাবো সম্পর্কে অনেক দিন থেকেই অনেক কথা শুনে আসছে রানা। ভদ্রলোকের সাথে পরিচিত হবার সৌভাগ্য অবশ্য কখনোই হয়নি ওর। শুনেছে জীবিতদের মধ্যে সারা বিশ্বে এত বড় গোয়েন্দা নাকি আর নেই। গোটা ফ্রান্সের আন্ডারওয়ার্ল্ডে ক্লড র্যাবোকে নাকি আজরাইল বলে ডাকা হয়।
তীক্ষ্ণ বুদ্ধি আর উদ্যমের এমন সমন্বয় সাধারণত দেখা যায় না। তদন্ত পরিচালনার ব্যাপারে তার নিজস্ব একটা ধারা আছে। ব্যাপক প্রস্তুতি সেই ধারার অন্যতম বৈশিষ্ট্য। অতি সাধারণ চেহারা, সাদামাটা টাইপের, নিতান্ত বিনয়ী স্বভাবের এই ভদ্রলোক নাকি নিজে সরেজমিনে তদন্ত পরিচালনা করে অসংখ্য জটিল রহস্যের সমাধান করে থাকেন, কিন্তু আত্মপ্রচার পছন্দ করেন না। প্রচার পছন্দ করেন না। ব্যক্তিগতভাবে নিজেও একজন গোয়েন্দা বলে হোক অথবা গুণী লোকদের কদর করার সহজাত প্রবৃত্তি থেকেই হোক, ক্লড র্যাবের সাথে পরিচিত হবার ইচ্ছে রানার অনেক দিন থেকেই, কিন্তু সময় এবং সুযোগ না পাওয়ায় ইচ্ছেটা অপূর্ণই থেকে গেছে। আরও কিছুদিন অপূর্ণ থাকবে। কাগজটা টেবিলে নামিয়ে রাখতে রাখতে ভাবল রানা। পরমুহূর্তে ক্লড র্যাবের কথা ভুলে গেল। যদি জানতো অচিরেই এই প্রতিভাবান গোয়েন্দা প্রভরই ওর চরম সূত্র হয়ে দেখা দেবেন, এত তাড়াতাড়ি তার কথা ভুলত না। লন্ডন এয়ারপোর্টে দৈনন্দিন পর্যবেক্ষণ শুরু করার আগেই একটা ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে রাখা হয়েছে। তা হলো অভিযানে সে একটা জাল পরিচয় ব্যবহার করবে। ব্রিটেনে জাল পাসপোর্ট সংগ্রহ করা কিছু সময় সাপেক্ষ হলেও অসম্ভব নয়। অনায়াসে আন্তর্জাতিক সীমান্ত পেরোবার জন্য মার্সেনারি, স্মাগলার এবং সন্ত্রাসবাদীরা যে পদ্ধতিতে পাসপোর্ট সংগ্রহ করে থাকে, সেই একই পদ্ধতির শরণাপন্ন হলো রানা। গ্লাসের হুইস্কিটুকু এক ঢোকে শেষ করে উঠে পড়ল রানা। বাড়িতে তালা লাগিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। টেমস ভ্যালির হোম কাউন্টের ভেতর ঢুকে ছোট ছোট অনেকগুলো গ্রামে গেল। এইসব গ্রামগুলো একটার কাছ থেকে আরেকটা অনেক দূরে, প্রত্যেকটি স্বনির্ভর স্বয়ংসম্পূর্ণ গ্রাম। প্রতিটি গ্রামেরই নিজস্ব সমাধিক্ষেত্র আছে। কয়েকটি সমাধিক্ষেত্র থেকে ব্যর্থ মনোরথ নিয়ে বেরিয়ে এলো। অবশেষে সপ্তম সমাধিক্ষেত্রে কবরের উপর শ্বেত পাথরের একটা ফলক দেখে খুশি হয়ে উঠল মনটা। ফলকের উপর লেখা রয়েছে, আলেকজান্ডার অর্গ্যান 1942 সালে 2.5 বছর বয়সে মারা গেছে। সমাধিক্ষেত্রে গির্জার একজন বাতাভোগী প্রতিনিধি থাকে। তার কাজ কাদেরকে কবর দেওয়া হয় তাদের পরিচয় ইত্যাদি সংগ্রহ করে রাখা এবং সমাধিক্ষেত্রের উপযুক্ত ধর্মীয় রীতি পালনের সহায়তা করা। এদেরকে বিকার বলা হয়। গ্রামেই তার বাড়ি এবং বাড়ির সাথে অফিস। লোকটা বৃদ্ধ এবং পরোপকারী। তাকে রানা জানালো যে সে একজন শৌখিন জেনিয়ালিস্ট। অর্গান পরিবারের বংশানুক্রম আবিষ্কারের ইচ্ছা নিয়ে এখানে এসেছে। নানান সূত্রে সে জানতে পেরেছে এই গ্রামে অনেক বছর আগে একটা অর্গান ফ্যামিলি আস্তানা গেড়েছিল। শ্রদ্ধেয় ভিকারের কাছে জানতে চায় তার অনুসন্ধানে সাহায্য করার মতো কোনো তথ্য রেকর্ডে লিপিবদ্ধ আছে কিনা। পরিবেশটাকে আরও খানিক নিজের অনুকূলে আনার জন্য সমাধিক্ষেত্রের উন্নতির জন্য চাঁদা সংগ্রহের বাক্সে উদার হস্তে কিছু দান করল রানা। দাঁতিন মাড়ি বের করে একগাল হাসল বৃদ্ধ। পুরানো ফাইল গেটে বের করে রানাকে জানালো, আলেকজান্ডার অর্গানের মা এবং বাবা দুজনেই 7 বছর আগে পরলোক গমন করেছে। তাদের একমাত্র সন্তান ছিল আলেকজান্ডার অর্গান। ফাইল ছেড়ে নিয়ে ম্লান মুখে অলস ভঙ্গিতে পাতা উল্টে দেখছে রানা। বকর বকর করে যাচ্ছে বৃদ্ধ। আজকাল আগের মতো ধর্ম সম্পর্কে কাউকে কাতর হতে দেখা যায় না ইত্যাদি। 1940 সালে জন্ম, বিবাহ এবং মৃত্যুর খতিয়ানের উপর চোখ বোলাচ্ছে রানা। এপ্রিল মাসের চকের ভেতর অর্গ্যান নামটা চোখে পড়ল। পুরো বাক্যটা ঝরঝরে হস্তাক্ষরে এইভাবে লেখা, আলেকজান্ডার জেমস কোয়েন্টিন অর্গ্যান, জন্ম 3 এপ্রিল 1940 সালে, স্যামবর্ন ফিশলের সেন্ট মার্কের একটা বাড়িতে। কাগজ কলম বের করে সমস্ত তথ্য টুকে নিল রানা। তারপর বৃদ্ধকে অসংখ্য ধন্যবাদ দিয়ে বিদায় নিল। লন্ডনে ফিরে এসে জন্ম, বিবাহ এবং মৃত্যু সম্পর্কিত সেন্ট্রাল রেজিস্ট্রি অফিসে হাজির হলো রানা। একজন সহকারী কর্নিকর দেওয়া ভিজিটিং কার্ডে চোখ বুলিয়ে বলল, বলুন আপনার জন্য কী করতে পারি আমি। ভিজিটিং কার্ডে রানার পরিচয় হিসেবে উল্লেখ রয়েছে শোর্পশায়ার মার্কেট ডাইটনের একটা সলিসিটর্স ফার্মের একজন পার্টনারশিপ। কর্নিকের প্রশ্নের উত্তরে ব্যাখ্যা করে বলল, ওর ফার্মের একজন মহিলা মক্কেলের নাতি নাতিদেরকে খুঁজে বের করতে চাইছে সে। মক্কেল সম্প্রতি মারা গেছে এবং তার যাবতীয় স্থাবর অস্থাবর সম্পত্তির সব এই নাতি নাতিদের উইল করে দিয়ে গেছে। নাতিদের মধ্যে একজন হলো আলেকজান্ডার জেমস কোয়েন্টিন অর্গান, জন্ম স্যামবর্ন
ফিশেলের সেন্ট মার্কে ৩রা এপ্রিল ১৯৪০ সালে। আরও গল্প কবিতা শুনে আমাদের চ্যানেল লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।